আমরা জানি যে একটা গোলকীয় দর্পণে যখন অসীম থেকে প্রধান অক্ষের সমান্তরালে অনেকগুলো রশ্মি এসে পড়ে তখন তারা এরকম, যদি সেটা অবতল দর্পণ হয় সেটা প্রতিফলিত হয়ে কোথায় গিয়ে পড়ে? প্রতিফলিত হয়ে এক্স্যাক্টলি প্রধান অক্ষে গিয়ে পড়ে। কিন্তু সত্যি কথা হচ্ছে যে এটা সত্যি না। মানে কি? মানে প্রধান অক্ষের সমান্তরালে রশ্মি আসলে তারা সবাই গিয়ে যে কোনো গোলীয় দর্পণের ক্ষেত্রে ওখানে গিয়ে পড়ে না। এখানে খুব ক্লিয়ারলি বলে দেওয়া হয় এটা ক্ষুদ্র উন্মেষের জন্য। আবার বলছি আমি, এটা বলে দেওয়া হয় ক্ষুদ্র উন্মেষের জন্য। কেন বলা হয়? কারণ আসলে গোলীয় দর্পণ এই কাজটা করতে পারে না যে সবাইকে ফোকাস করে একটা নির্দিষ্ট পয়েন্টে পাঠাবে। এই কাজটা যে করতে পারে সেটা হচ্ছে পরাবৃত্ত আকারের কোন দর্পণ। যদি এই অংশটা পরাবৃত্তাকার হয়, ইনফ্যাক্ট ছোট জায়গার ক্ষেত্রে পরাবৃত্তের ছোট একটা অংশ আর বৃত্তের ছোট অংশ যদি দেখতে একই রকম হয়, সুতরাং সেই ক্ষেত্রে এটা রঙে মিলে যায় যদি উন্মেষটা ছোট হয়। কিন্তু যদি অনেক বড় একটা দর্পণ নিয়ে কাজ করতে হয় আমাদেরকে, বিশাল বড় একটা দর্পণ, সেই অবস্থায় কিন্তু এরকম জিনিস নিয়ে আমরা কাজ করতে পারি না। যদি বিশাল বড় একটা দর্পণ নিয়ে কাজ করতে হয় তখন যদি বিশাল বড় এবং বাঁকা, তখন সেটা নিয়ে কাজ করতে গেলে আমাদেরকে যা করতে হবে সেটা হচ্ছে এটার সাইজ বানাতে হবে পরাবৃত্ত আকৃতি। পরাবৃত্ত আকৃতির ক্ষেত্রে এই কথাটা আসলে ঠিকঠাক মতো মেনে চলে। তারা যদি প্রধান অক্ষের সমান্তরালে অনেকবার রশ্মি এসে পড়ে, তারা সবাই মিলে ওই পরাবৃত্তের ফোকাসে গিয়ে মিলিত হয়। এখন পরাবৃত্ত আসলে কি জিনিস? পরাবৃত্তকে বুঝতে গেলে আমাদেরকে দুইটা জিনিস সম্পর্কে জানতে হবে, যাদের একজনের নাম হচ্ছে রেখা আর একজনের নাম হচ্ছে বিন্দু। যদি তোমাকে কখনো বলা হয় তুমি এমন ভাবে চলবে যেন রেখা এবং বিন্দু কেউই মাইন্ড না করে, মানে হচ্ছে দুজন থেকে তুমি সমান দূরত্ব বজায় রেখে চলছো, তাহলে তুমি কোন পথ ধরে চলবে? দেখো, এই অবস্থায় তোমাকে যেই পথ ধরে চলতে হবে সেটা কিরকম? এইরকম একটা পথ। কারণ তুমি সোজা যেতে পারছো না। সোজা গেলে কিছুক্ষণ পরে কি হবে? এই রেখার বেশি কাছে চলে আসছো, বিন্দু থেকে দূরে চলে যাচ্ছ। তোমাকে যেতে হবে এরকম একটা পথ ধরে, জানো সবসময় এখান থেকে ডিসটেন্স আর এখান থেকে ডিসটেন্স, এই দুটো ডিসটেন্স সবসময় সমান থাকে। আমরা রেখা থেকে ডিসটেন্স বলতে সবসময় বুঝি লম্ব দূরত্ব, এবং বিন্দু থেকে ডিসটেন্স মানে সরাসরি ডিসটেন্স। এই অবস্থায় তুমি যে ধরনের রেখা পাবে সেটাকে বলা হয় আসলে পরাবৃত্ত। পরাবৃত্তের মেইন সংজ্ঞা আসলে এতটুকুই। পরাবৃত্ত কি? একটা নির্দিষ্ট রেখা এবং একটা নির্দিষ্ট বিন্দু থেকে যারা সবসময় সমান দূরত্ব বজায় রেখে চলে তাদেরকে বলে পরাবৃত্ত। এবং এই যে নির্দিষ্ট রেখা, এই রেখাটাকে বলা হয় দিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এই যে বিন্দুটা, এই বিন্দুটাকে বলা হয় উপকেন্দ্র। ইনফ্যাক্ট পরাবৃত্ত সম্পর্কে জানা খুব সিম্পল একটা ব্যাপার। তুমি জাস্ট পরাবৃত্তের দিকে তাকিয়ে সমস্ত কিছু দেখে ফেলতে পারো, বাট এই দেখার চেষ্টাটা করতে হবে নিজেকে। কিভাবে? ওকে আসো আমরা একটু দেখার চেষ্টা করি যে ওকে আমরা পরাবৃত্ত জিনিসটা সম্পর্কে ভালো করে জানতে চাই। আমরা সমস্ত কিছু জানতে চাই। এই যে ফর্মুলাগুলো আছে এগুলো আমরা বুঝতে চাই যে আসলে কোথা থেকে আসলো। যদি ফর্মুলাগুলো বুঝি তাহলে মুখস্থ করে রাখতে হয় না, নিজে নিজে একবার জাস্ট ছবি দেখলে বের করে ফেলা যায়। কিরকম? আমরা জানি যে একটা পরাবৃত্ত তখনই তৈরি হবে যদি সেখানে একটা রেখা থাকে এবং একটা বিন্দু থাকে। এই রেখাটার নাম হচ্ছে দিকাক্ষ রেখা, ওই বিন্দুটার নামই হচ্ছে ফোকাস, বা ওই বিন্দুটাকে আমরা বলি উপকেন্দ্র। তো এখন আমরা প্রথমে যে কাজটা করব, আমরা লক্ষ্য করি যে এই যে ফোকাস, এখান থেকে এই যে দিকাক্ষ পর্যন্ত তার মিডল যে পয়েন্টটা, সেই মিডল পয়েন্টটাকে আমি বললাম 0 পয়েন্ট। এই যে মাঝখানকার পয়েন্টটা, আমরা জানি যে এই পয়েন্টটা অবশ্যই এই রেখা এবং এই বিন্দু থেকে, এই রেখা এবং এই বিন্দু থেকে অবশ্যই সমান দূরে থাকবেই। এতটুকু আমরা যখন নিশ্চিত তখন এখানে একটা লম্ব টেনে ফেলি। লম্ব টেনে এটাকে আমরা নাম দিলাম, এটা হচ্ছে y অক্ষ, এবং এটাকে নাম দিলাম x অক্ষ। ওকে, তাহলে এটা সমীকরণ হচ্ছে y 0, এটা সমীকরণ হচ্ছে x 0। y অক্ষের উপরে যেহেতু সমস্ত বিন্দুর ভুজ শূন্য, এই কারণে এটা সমীকরণ হচ্ছে x 0, এবং x অক্ষের উপরে সমস্ত বিন্দুর কোটি শূন্য, তাই আমরা এটাকে বলি y 0। সো এই পয়েন্টটা হচ্ছে 0 পয়েন্ট। এটাকে আমরা নাম দিই আসলে আমাদের পরাবৃত্তের শীর্ষবিন্দু। ইনফ্যাক্ট শীর্ষ কিভাবে নাম দিই সেটা বলছি। তো এটা আমাদের পরাবৃত্তের শেপটা, এটাকে বলি উপকেন্দ্র। তো এখন পরাবৃত্ত যখন আমি অ্যানালাইসিস করতে যাব তখন এতটুকু আমি শিওর যে এখান থেকে এই ডিসটেন্সটা যতটুকু, এখান থেকে এই ডিসটেন্সটা কতটুকু। তা আমরা বললাম এই দূরত্বটুকু হচ্ছে a, এই দূরত্বটুকুর নাম দিলাম a। a একটা পজিটিভ রাশি, a কিন্তু ধনাত্মক রাশি, a একটা দূরত্ব জাস্ট। সো এখান থেকে যদি এটা দূরত্ব a হয় তাহলে এই পয়েন্টটার স্থানাঙ্ক হবে a, 0, কারণ এটা y x অক্ষের উপরে আছে। আর এই পয়েন্টের স্থানাঙ্ক যেটা হবে সেটা হবে -a, 0। তো এখন আমাদের কিছু জিনিস দেখা খুব জরুরি যে দিকাক্ষের সমীকরণটা কি হবে। দিকাক্ষ কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। আমরা জানি y অক্ষের সমান্তরাল যে কোনো রেখার সমীকরণ হচ্ছে x সামথিং। তাহলে এটার সমীকরণ হবে x সামথিং। সামথিংটা কত আসলে? সামথিংটা হবে -a, x -a, মানে এখানে যতগুলো বিন্দু আছে এই সরলরেখার উপরে তাদের সবার ভুজ হচ্ছে -a করে। তো এখন এই সরলরেখার সমীকরণ আমরা জানি x -a, এটি হচ্ছে আমার দিকাক্ষের সমীকরণ। আমরা জানি এখানে সমস্ত কিছু অলরেডি আমাদের জানা।
এটাকে বলে দ্বিকাক্ষ, এটাকে বলে উপকেন্দ্র। আমরা জানি এটা হচ্ছে শীর্ষ। শীর্ষ আসলে কি ওই চোখা চোখা বিন্দুগুলোকে শীর্ষবিন্দু বলে। যেমন ত্রিভুজের ক্ষেত্রে এই কোণা কোণা দুইটা বিন্দু আছে, এদের বলে শীর্ষবিন্দু। যেমন চতুর্ভুজের ক্ষেত্রে এই কোণায় চারটা বিন্দু আছে, এই চারটাকে বলে শীর্ষবিন্দু। যদি এরকম কিছু হতো তাহলে এই কোণার বিন্দু আর ওই কোণার বিন্দু এদেরকে বলে শীর্ষবিন্দু। শীর্ষ হচ্ছে চোখা যে অংশটুকু থাকে এই কোণাটা, এটাকে বলে শীর্ষবিন্দু। এখন আমরা শীর্ষবিন্দু জানি, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক হচ্ছে 0 0। তো এইবারে এইখানে আরো কিছু জিনিস আমরা জেনে ফেলতে পারি। কি আমরা জানি এখানে উপকেন্দ্র কত, উপকেন্দ্র কত a0। আমরা নিজেরাই ঠিক করেছি, এটা নতুন কোনো জিনিস না। এবারে আরেকটু খেয়াল করি, আমরা এখানে লম্বটা রেখে দিলাম। আমাদের খুব ইচ্ছা হলো এখানে লম্বটা না, তো আমরা আঁকলাম। আমরা একটা ব্যাপার সবসময় জানি যে এর উপরের যে কোনো বিন্দু থেকে এটা ডিসটেন্স সোজা, এটা ডিসটেন্স সবসময় সেম। তাহলে এখান থেকে আমরা খেয়াল করি এই এতটুকু যদি a হয় আর এতটুকু যদি a হয় তাহলে টোটালটা হচ্ছে টুয়াইস a, মোট দূরত্ব হচ্ছে টুয়াইস a। মাইনাস a বলা দরকার নেই, কারণ আমরা দূরত্ব মান নিয়েছি a, একটা পজিটিভ আছে, এটা দূরত্ব মিন করে যাচ্ছে। তাহলে এতটুকু a টোটাল মিলে টুয়াইস a। এতটুকু যদি টুয়াইস a হয় তাহলে এটা অবশ্যই টুয়াইস a হবে, এবং টুয়াইস a এটাও তাহলে টুয়াইস হবে। আমরা জানি এই পয়েন্ট থেকে এটা দূরত্ব যা, এটা দূরত্ব তাই। তাই একটুকু টুয়াইস হলে একটুকু অবশ্যই টুয়াইস হবে, একটুকু টুয়াইস হলে নিচের দিকেও একটুকু টুয়াইস হবে, মোট হবে টুয়াইস প্লাস টুয়াইস, দ্যাট মিন্স 4a। আমরা বলি পরাবৃত্তের উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য হচ্ছে 4a, মোট যতটুকু আছে। এটা কোনো ফর্মুলা না, সরাসরি দেখে বলে ফেলা যায় a টুয়াইস a 2a, একটুকু তাহলে 2a 4a, এই হচ্ছে টোটাল 4 এর দৈর্ঘ্য। তাহলে এখন আমরা কি কি জিনিস জেনে ফেললাম সেটা একবার দেখে ফেলা যাক। আমরা অলরেডি জানি যে এটা পরাবৃত্তের ক্ষেত্রে বেশ কিছু জিনিস থাকে, যার মধ্যে একটা হচ্ছে দ্বিকাক্ষ, যার মধ্যে একটা হচ্ছে উপকেন্দ্র, একটা হচ্ছে শীর্ষবিন্দু, একটা থেকে অক্ষ। অক্ষ কোনটাকে বলা হয়? এইটাকে বলা হয় পরাবৃত্তের অক্ষ। কিরকম? মনে করি অক্ষ হচ্ছে না তীরের যে লাইনটা, এই যে দণ্ডটির উপরে তীরের ফলাটি রয়েছে ওইটাকে বলা হয় অক্ষ। আসলে এটাকে বলে তীরের অক্ষ, লাবণ্য অক্ষ এটাই বলে আসলে। সো এটা হচ্ছে অক্ষ। সো যেমনই হোক এরকম ভাবে হয়তো আমি একটা পরাবৃত্ত আঁকলাম, তখন অক্ষ কোনটা হবে? অক্ষ হচ্ছে এই রাশি, এই রেখাটা। তাহলে এখানে অক্ষের সমীকরণটা কত? অক্ষের সমীকরণ আমরা দেখতে পাচ্ছি y = 0। তাহলে এই জায়গায় দ্বিঘাতের সমীকরণ হচ্ছে x = -a, that means x + a = 0। উপকেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে a0, শীর্ষবিন্দু হচ্ছে 0 0, এবং অক্ষের স্থানাঙ্ক হচ্ছে y = 0। প্রত্যেকটা পার্ট জাস্ট জেনে ফেললে চলবে। তো এখন আমরা এখানে খেয়াল করি যে এইটার চেহারাটা যদি এরকম না হয় অন্যরকম হতো। কিরকম? যদি এটা এই সাইডে থাকতো তাহলে কি কি চেঞ্জ আসতো সেই জিনিসগুলো আমরা খেয়াল করব। তাহলে এখন অক্ষ সমস্ত কিছুর স্থানাঙ্ক আমরা জেনে ফেলেছি, এবং উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয়ী, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য উলদয়ী, এই উলদয়ী হবে 4। ইনফ্যাক্ট এইগুলা আমাদেরকে মুখস্থ রাখতে হবে না, এটা বিশাল চার্ট, এই চার্ট এরকম মুখস্থ করে আসলে কিছু হয় না। যেটা করতে হবে সেটা আমি বলে ফেলি যে আমাদেরকে জাস্ট এতটুকু জানতে হবে, এতটুকু দৈর্ঘ্য হচ্ছে a। এখন বাকিটুকু নিজেদেরকে খুব দ্রুত একটা ছবি থেকে ডেভেলপ করে নিতে হবে, সেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস। এটা জানাটাই মেইন জিনিসটা আসলে, যে ওকে ধরা যাক এরকম ভাবে কিছু একটা আছে। এখন যখন এরকম কিছু একটা থাকবে সেই অবস্থায় এতটুকু যদি a হয় তখন আমরা জানি যে এখন আমাদের এতটুকু a হলে এতটুকু a, এই পয়েন্টটা এখন কত আসবে? -a0 আসবে। আগেরবার যেটা 0 ছিল, কারণ সবসময় একটা জিনিস ফিক্স, সেটা হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক এটা 0 0। তাহলে এই পয়েন্টটা এটা হবে এখন a0, এটার স্থানাঙ্ক হবে x = a, কারণ এখানে এটা y অক্ষের সমান্তরাল, এবং এখানে x = a হবে। আগেরবার ছিল x = -a। আর কি চেঞ্জ আসবে? আর কোনো চেঞ্জ ইনফ্যাক্ট আসবে না। এটা যা ছিল এটা y = 0 ছিল, এখনো y = 0 রেখাটাই আছে, রেখার কোনো চেঞ্জ হয় না। এবং আগেও যেমন ছিল y অক্ষে এই উপকেন্দ্রিক লম্ব দৈর্ঘ্য 4 এ, এখনো 4 এ আসবে। যদি শেপটা এরকম হয় সেই ক্ষেত্রে তার ইকুয়েশনটার চেঞ্জ আসবে। আমরা ইকুয়েশন নিয়ে এখনো কাজ করি নাই, এবারে একটা ইকুয়েশন নিয়ে দেখা যাবে। আমরা ইনফ্যাক্ট মেইন যে জিনিসটা সেটা নিয়ে কাজ করব। আমরা এই পরাবৃত্তের একটা ব্যাপারে আমি গ্যারান্টি, আমি খুব ভালো করে জানি, নিশ্চিত, সেটা কি? যে এই পরাবৃত্তের উপস্থিত যে কোনো বিন্দু থেকে এইটার দূরত্ব যা হবে, এই পরাবৃত্ত থেকে এইটার দূরত্ব একেবারে তাই হবে। অর্থাৎ ধরা যাক এই পয়েন্টটা হচ্ছে xy পয়েন্ট, এই পয়েন্টটা অলরেডি আমরা জানি a0, এটা 0 0, আর এটা যে সমীকরণ সেটা হচ্ছে x + a = 0, কারণ x = -a আসলে এখানে এটা কার সমান্তরাল? y অক্ষের সমান্তরাল। কিন্তু মেইন কথাটা হচ্ছে এটা যে এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে একটা সমীকরণ বের করা। তো সমীকরণ বের করতে গেলে আমরা জানি এটাকে যদি বলি s আর এই পয়েন্টটাকে যদি বলি m, তাহলে অবশ্যই sp
আর পিএম এরা দুজন পরস্পর সমান হবে। এসপি আর পিএম যদি পরস্পর সমান হয়, সুপারিনটেনডেন্ট অফ পুলিশ বা প্রাইম মিনিস্টার, যদি এই অবস্থাটা দাঁড়ায় তখন এখান থেকে কি পাওয়া যাচ্ছে? রুট ওভার x minus a whole square plus y minus 0 whole square equal to modulus of, আমরা এখানে খেয়াল করি, আমরা সরাসরি ফর্মুলা দিয়ে না গিয়ে একটু ভালো করে খেয়াল করি যে আমরা দূরত্বটা এমনি বুঝতে পারি। ইনফ্যাক্ট এই পয়েন্টটা হচ্ছে pxy, তার মানে হলো এখান থেকে এতটুকুর ভুজ হচ্ছে x আর কোটি হচ্ছে y, তাহলে এতটুকু কত? এটা x। এইটুকু যদি x হয় তাহলে এইটুকু অবশ্যই x হবে, এইটুকু x হলে এইটুকু x। এখন আমরা আগেই ডিসিশন নিয়েছিলাম এখান থেকে এতটুকু a, তাহলে এতটুকু হবে a। তাহলে আমরা ভালো করে খেয়াল করি, এতখানি হচ্ছে x, তাহলে এইটুকু হবে x, আর এতটুকু যদি হয় a, এতটুকু হবে a। তার মানে এখান থেকে এই যে ডিসটেন্সটুকু, এটা টোটাল কত হবে? x প্লাস a। তাহলে এই ডিসটেন্সটা আমরা আগেই জানি আসলে x প্লাস a। তাহলে এখান থেকে আমি যদি স্কয়ার করে দিই তাহলে পাবো x minus a whole square plus y square equal to x plus a whole square। দ্যাট মিন্স এখান থেকে y square equal to আসবে x plus a whole square minus x minus a whole square। বিয়োগ করলে আমরা পেয়ে যাব 4ax বা y square equal to 4x। এই যে হচ্ছে এই যে পরাবৃত্তটা না, সেই পরাবৃত্তের চেহারা, অর্থাৎ সেই পরাবৃত্তের আসলে সমীকরণটা। তো এই পরাবৃত্তের সমীকরণ যদি y square equal to 4ax হয়, যখন আমরা মাথা ঘুরিয়ে দিয়েছিলাম ওই পাশে, এটা সমীকরণ আসলে আসে y square equal to -4ax। সমস্ত x এর জায়গায় আমি আসলে -x নিয়ে কাজ করছি। যদি চেহারাটা এরকম না হয়, x এর জায়গায় y আর y এর জায়গায় x হতো, y square equal to 4ay, তখন যে শেপটা হতো সেটা হচ্ছে পুরোটাই ঘুরে যেত এরকম ভাবে। যদি x square equal to -4ay হতো, তখন তার চেহারা কি আসতো? জাস্ট আরো উল্টে যেত। এবং সেই প্রত্যেকটা কেসে আমরা আসলে দেখে দেখে বলে ফেলতে পারি যে আমাদের কোনটার স্থানাঙ্ক কি হবে। ইনফ্যাক্ট এই পয়েন্টটা আমরা সবসময় ফিক্স রাখবো, শীর্ষবিন্দু এটা হচ্ছে 0 0, এটা হচ্ছে আমাদের দ্বিঘাত রেখা, এখানে এখানে এটা হচ্ছে দ্বিঘাত রেখা। তো এইবার আমরা কিছু জিনিস অলরেডি জানি, সেটা কি? যে পরাবৃত্তের উপরস্থ যে কোনো বিন্দু থেকে উপকেন্দ্রের স্থানাঙ্ক যাই হবে, সেই পয়েন্ট থেকে এই দ্বিঘাতের স্থানাঙ্কটা একেবারে সেম হবে। তো এখন আমরা দেখি এতটুকু যদি আমি a ধরে নিই, তাহলে এই পয়েন্টটা কত হবে? এই পয়েন্ট হবে এখন 0a, কারণ y অক্ষের উপর বরাবর সে আছে, সুতরাং তার ভুজ হচ্ছে 0, কোটি হবে a, আর এই পয়েন্টের স্থানাঙ্ক হবে 0, -a। উপরে ছিল 0a, নিচে হবে 0, -a। এবং এখন পর্যন্ত উপকেন্দ্রিক লম্বের যে দৈর্ঘ্য সেটা 4a থাকবে, যা ছিল তাই আছে। এখন আমরা দেখি যে এইখানে এই পয়েন্টটা হবে 0, -a, আর এই পয়েন্টটা হবে 0, a। এইবার দ্বিঘাতের সমীকরণ যেটা, সেটা কার সমান্তরাল? x অক্ষের সমান্তরাল। x অক্ষের সমান্তরাল যে কোনো রেখার ফর্ম হচ্ছে y = something। x অক্ষের সমান্তরাল রেখা সম্পূর্ণ ফর্মটাই হচ্ছে y = something, কারণ সেখানে সবসময় কোটি ধ্রুবক থাকে। এই ব্যাপারটা মাথার মধ্যে রাখা উচিত যে কেন x অক্ষের সমান্তরাল হলে সেখানে y = something, এই একটা ফর্ম আসছে। তো এবার আমরা এখানে লক্ষ্য করি যে x অক্ষের সমান্তরাল হলে এটা চেহারাটা হবে y = কিছু একটা, সেই কিছু একটা কত হবে? এখানে যে কোনো একটা কোটি পেয়ে গেলে আমরা আসলে বলতে পারবো সেটা হচ্ছে y = -a। এবং এইখানে যেটা হবে, এইটা সমীকরণ যেটা হবে সেটা হচ্ছে y = a। এর উপরে যেগুলো কোটি আসলে এর উপরে সবার কোটি তো সেম, সুতরাং একটা কোটি দেখলে আমরা বুঝতে পারি সবার কোটিটা আসলে কত। এখানকার যেগুলো কোটির কোটি হবে a। আচ্ছা, এবারে একটা ব্যাপার একটু লক্ষণীয়, তাহলে এখানে অলরেডি আমরা দেখে ফেলেছি যে পরাবৃত্তের কখন কি ধরনের শেপ আসে, বাট কিছু জিনিস খুব ইম্পর্টেন্ট, কিছু কনসেপ্ট যে আসলে যেমনই থাক না কেন পরাবৃত্ত দেখতে সবসময় পরাবৃত্ত দেখতে যেমনই হোক না কেন, এই পয়েন্ট থেকে এই উপকেন্দ্র থেকে এটা দূরত্ব যা, এটা থেকে এটা দূরত্ব সেম। এই কথাটা খুব ইম্পর্টেন্ট, এটা যেমন জানা। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে দ্বিঘাতের উপরে অক্ষরেখা সবসময় লম্বভাবে থাকে, দ্বিঘাতের উপরে অক্ষরেখা সবসময় লম্বভাবে থাকে। আর একটা কথা, সেটা কি? উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য এটা সবসময় 4a দিয়ে ডিনোট করা হয়। এবং জেনারেল সমীকরণটা এবার আমরা লক্ষ্য করি যে পরাবৃত্তের ক্ষেত্রে যে কোনো পরাবৃত্তের জন্য জেনারেল ফর্মটা কি ধরনের? সেটা হচ্ছে এইরকম, y = 4ax আমরা দেখেছি। আর যদি এরকম বাঁকা চারা, তখন কি হবে? তখন যে সমীকরণটা আসবে সেটার চেহারাও এরকম হবে যে ওকে, সেই ক্ষেত্রে পরাবৃত্তের জেনারেল ফর্মটা এরকম, ax plus by plus c1। এই পুরোটাই আসলে
4 কি বলি এটা হচ্ছে একটা পরাবৃত্তের জেনারেল ফর্ম আসলে এবং পরাবৃত্তের মধ্যে একটা পরাবৃত্তকে দেখলে একটা সমীকরণকে দেখলে বোঝা যায় সেই সমীকরণটা পরাবৃত্তের হবে কিনা যদি সেটা জেনারেল হয় কি রকম ধরা যাক y(x2 plus 18xy plus 2 না বলি 4x2 36 so 9 81y square 15x 30y ইনফ্যাক্ট এইটাও একটা পরাবৃত্তের সমীকরণ আমি বানানোর সময় কিভাবে বানিয়েছি সেটা একটু বলে ফেলি পরাবৃত্তের সমীকরণ হলে সেখানে দ্বিঘাত যে রাশিটুকু থাকবে দ্বিঘাত যে অংশটুকু আমরা এগুলো কিন্তু দ্বিঘাত অংশ না এইটাকে অবশ্যই একটা স্কয়ারের ফর্মে প্রকাশ করা যাবে পরাবৃত্তের ক্ষেত্রে দ্বিঘাত যে পার্টগুলো থাকবে সেটাকে সবসময় এটা পরাবৃত্তের দ্বিঘাত ফর্মে প্রকাশ করা যায় স্কয়ার হিসেবে মানে কি যে এটাকে লেখা যাবে 2x plus 9y whole square ইনফ্যাক্ট যে কোনো একটা রাশি এরকম একটা দ্বিঘাত রাশি হয়তো বা দ্বিঘাত সমীকরণ যদি নিই আমরা ax square plus by square plus 2x hxy plus 2x gx 2x fy plus c equal to 0 এই রাশিটা পরাবৃত্তের ইকুয়েশন প্রকাশ করবে তখন যদি h square minus ab equal to 0 হয় এরকম একটা রাশি পরাবৃত্তের সমীকরণ প্রকাশ করে তখন যদি h square minus ab equal to 0 হয় এটা জেনারেল কেস আমাদের জেনারেল কেস নিয়ে খুব বেশি কাজ করতে হয় না ইনফ্যাক্ট বইতে যে অঙ্কগুলো আসে সেগুলোতে এই এত বেশি ঝামেলার জিনিস নিয়ে কাজ করতে হয় না খুব ইজি জিনিস নিয়ে কাজ করতে হয় তো এখন আমরা আরো কিছু জিনিস একটু দেখব যেরকম ধরা যাক আমাদেরকে বললো যে একটা পরাবৃত্তে দুইটা জিনিস মাত্র দেওয়া আছে কি বলা আছে উপকেন্দ্র হচ্ছে 0 0 এবং শীর্ষবিন্দু হচ্ছে সাপোজ 3 4 বললো সেই পরাবৃত্তের সমীকরণটা কি হবে উপকেন্দ্র 0 0 এবং শীর্ষবিন্দু হচ্ছে 3 4 তাহলে তার চেহারাটা আসলে কি রকম দেখতে সেটা আমরা খেয়াল করি উপকেন্দ্র কোথায় উপকেন্দ্র হচ্ছে 0 0 এখানে আর শীর্ষ হচ্ছে এখানে আমরা খেয়াল করি খুব ভালো করে এখানে খেয়াল করতে হবে তার ছবিটা আঁকাটা এটা অনেক গুরুত্বপূর্ণ এই ছবিটা কেমন হবে যেহেতু এটা উপকেন্দ্র আর এটা হচ্ছে শীর্ষ তাহলে তার ছবিটা আসলে কি রকম হবে আমরা জানি এই যে বাঁকা অংশটা তার ভেতরেই আসলে তার অন্তরের মধ্যে উপকেন্দ্রটা বাস করে সুতরাং আমি যদি ছবিটাকে শীর্ষকে এখানে ধরে যদি আমি এইভাবে আঁকি তাহলে কিন্তু হবে না এবং শীর্ষ আর উপকেন্দ্রকে জয়েন করলেই আসলে অক্ষরেখাটা পাওয়া যায় এই ব্যাপারগুলো ইম্পর্টেন্ট তাহলে অলরেডি আমরা দেখলাম এটা হচ্ছে 0 0 এই পয়েন্টটা শীর্ষ 3 4 এবারে যদি বলে যে এই পরাবৃত্তটার সমীকরণ কি হবে সমীকরণ পেতে গেলে পরাবৃত্তের সমীকরণ পেতে গেলে লাগে শুধুমাত্র একটা রেখা যেটাকে আমরা বলি দ্বিঘাক্ষ রেখা এবং লাগে একটা উপকেন্দ্র এবং একটা দ্বিঘাক্ষ রেখা এই দুটো জিনিস থাকলে আমরা একটা পরাবৃত্ত আসলে এঁকে ফেলতে পারি তো এখন একটু খেয়াল করি আমরা যে এই জায়গায় অলরেডি আমাদের কাছে আছে উপকেন্দ্র কিন্তু আমাদের কাছে দ্বিঘাক্ষ রেখাটা নাই সো আমরা যেটা করতে পারি এরকম একটা লম্ব রেখা ধরে নিই এবারে কি কি তথ্য আমরা জানি এর উপরে যে কোনো পয়েন্ট থেকে এটা দূরত্ব যা এটার দূরত্ব কিন্তু সেম তার মানে কি তার মানে হচ্ছে এটাকে আমি যদি নাম দেই AB তাহলে AB এবং 0 0 এদের মধ্যবিন্দুই হবে আসলে 3 4 AB এবং 0 0 এদের মধ্যবিন্দুটা হচ্ছে 3 4 এখান থেকে আমরা পেয়ে যাব A আর B এর মান হবে 6, 8 0 আর 6 6 দুগুণে 6 বাই 2 হবে 3 এবং এটা হচ্ছে 4 তাহলে আমরা পেয়ে গেলাম এই যে পয়েন্টটা এটা হচ্ছে 6 8 যাতে বুঝতে অসুবিধা হচ্ছে আমরা সরাসরি এভাবে করে নিতে পারি
এটা 3 b plus 0/2 এটা হচ্ছে 4 আর দ্রুত চিন্তা করতে গেলে এভাবে বলা যায় যা ঘটেছে আবার ঘটাও 0 থেকে 3 হওয়া মানে 3 বেড়েছে আরো 3 বাড়াও তাহলে এখানে আসবে 6 0 থেকে 4 হওয়া মানে 4 বেড়েছে আরো 4 বাড়াও এটা হবে 8 তো এখন আমরা এই পয়েন্টটা জেনে গেছি এবারে যেটা করব সেটা হচ্ছে আমরা অক্ষরেখার সমীকরণ বের করব কেন অক্ষরেখার সমীকরণ বের করব কারণ আমরা জানি দ্বিঘাক্ষ হচ্ছে অক্ষের উপর লম্ব যদি অক্ষ জানি তারপর লম্ব রেখার সমীকরণ ধরে 6 8 দিয়ে পাস করে দিলেই আমরা দ্বিঘাক্ষের সমীকরণ পেয়ে যাব তাহলে অক্ষরেখার সমীকরণটাকে বের করে ফেলি y y1 y1 y2 x x1 by x1 x2 এখান থেকে যেটা আসবে সেটা হচ্ছে 4x -5y 0 এটা হচ্ছে এই অক্ষরেখার সমীকরণ যখন অক্ষরেখার সমীকরণ আমরা পেয়ে গেছি ইনফ্যাক্ট একটা 0 0 থাকলে সহজেই বলে দেওয়া যায় যে তার সমীকরণটা কি রকম হবে মানে কি একটা পয়েন্ট আছে 0 0 এবং আরেকটা পয়েন্ট আছে 5 2 সেই ক্ষেত্রে সমীকরণটা হবে 2x 5y 0 2x 5y 0 আচ্ছা তো আমরা এখন এটা সমীকরণ যখন জানি তখন এরপর লম্ব রেখার সমীকরণটা কত আসবে এরপর লম্ব রেখার সমীকরণটা হবে 4x 5y k 0 এখান থেকে এখন 6 আর 8 দিয়ে যদি আমি পাস করিয়ে দিই তাহলে 4 6 24 বা k এর যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হবে -48 সো এই রেখাটার সমীকরণ হবে 4x 5y minus 48 equal to 0 তাহলে আমরা যেগুলো দেখতে পারলাম সেগুলো হচ্ছে এটা 0 0 এটা 3 4 এটা 6 8 এটা বের করে নিলাম বের করার পরে এইটা সমীকরণ পেয়ে গেছি এখন আমাদের সামনে উপকেন্দ্র আছে এবং শীর্ষবিন্দুর একটা দ্বিঘাক্ষ রেখাও আছে তাহলে আমরা এর উপরে একটা লম্ব রেখা সহ এর উপরে একটা যে কোনো পয়েন্ট p x y ধরে নিই আমরা জানি sp pm এটাকে s আর এটাকে আমি যদি m নাম দেই তাহলে sp pm এটা তো মেইন আইডিয়া পরাবৃত্তের ক্ষেত্রে প্রধান কথাই হচ্ছে sp আর pm সমান যখন এতটুকু আমরা জেনে গেছি তখন এখান থেকে বলে দিতে পারবো যে ওকে sp এই দুটো ডিসটেন্স মানে √x - 0 হোল স্কয়ার প্লাস y - 0 হোল স্কয়ার pm মানে কি p থেকে এটা লম্ব দূরত্ব অর্থাৎ 4x 5y - 48 বাই √4 স্কয়ার প্লাস 3 স্কয়ার এইবার এখান থেকে আমরা বের করে দিতে পারবো যেটা সমীকরণটা কি হবে দুইটাকে স্কয়ার করে দিলে আমরা পেয়ে যাব আচ্ছা এবারে পরাবৃত্তের একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা দেখব যেটা অনেক পুরনো জিনিস পরাবৃত্তের অঙ্কন করতে গেলে আমরা মেইনলি ওই অঙ্কনই করি কিন্তু অনেক সময় বুঝি না যার মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা ধারণা হচ্ছে এক্সিস ট্রান্সফর্ম আমরা জিনিসটাকে কোনো ফর্মুলাইজ না করে বরং একটু বোঝার চেষ্টা করি একটু খেয়াল করি যে একটা সমীকরণ হয়তো আছে এরকম x² + y² 5 স্কয়ার মানে 25 সেই বৃত্তটা আসলে কি রকম তার কেন্দ্র কত x - 0 হোল স্কয়ার তার মানে কেন্দ্র হবে 0 0 তে x - 0 হোল স্কয়ার y - 0 হোল স্কয়ার কেন্দ্র হচ্ছে 0 0 তে এবং ব্যাসার্ধ হচ্ছে 5 এরকম একটা বৃত্ত আছে আমি এখন যেটা করতে চাই আমি এই সমীকরণটার উপরে কিছু অত্যাচার করব এবং আমি দেখতে চাই যে সমীকরণের উপরে অত্যাচার করলে তার ছবির উপরে চেহারাটা কেমন আসে দেখা যাক আমরা ধরা যাক ফার্স্টে যেটা করলাম x - 3 হোল স্কয়ার প্লাস y স্কয়ার = 5 স্কয়ার দিলাম এইবার তার ছবিটা কি হয় সেটা খেয়াল করি এখন তার কেন্দ্র এখানে হবে আমরা দেখতে পাচ্ছি কেন্দ্র হবে 3 0 তে এবং ব্যাসার্ধ সেম আছে তার মানে আসলে ব্যাপারটা কি হলো আগে বৃত্তটা ছিল এরকম একটা জায়গায় পুরো বৃত্তটা ধরে যেন ডান দিকে সরে গেল কত ঘর সরে গেছে 3 ঘর সরে গেছে ডান দিকে 0 0 পয়েন্টে ছিল 3 0 তে চলে গেল তার মানে x এর জায়গায় যদি x - 3 বসানো যায় তাহলে সমীকরণের পুরো ছবির উপরে কি ফেস করে ডান দিকে পুরো ছবিটা 3 ঘর সরে যায় এখন y এর জায়গায় যদি আমি y - 2 বসাই তাহলে এখন কি আসবে এখন কেন্দ্রটা কোন জায়গায় হবে আর কিছু চেঞ্জ করি নাই y এর জায়গায় y - 3 ফলে এখন যেটা হবে কেন্দ্র চলে আসবে 3 2 পয়েন্টে ফলে এখন কি হলো 3 0 তে ছিল সেটা 2 ঘর উপরে উঠে গেল তার মানে y এর জায়গায় যদি y - 2 বসানো যায় তাহলে পুরো ছবিতে কি চেঞ্জ হয় 2 ঘর উপরে উঠে যায় তাহলে আমরা এখন উল্টো প্রশ্নটা করি যদি x এর জায়গায় x + 3 বসাতাম তাহলে কি হতো বাম দিকে 3 ঘর সরে আসতো y এর জায়গায় যদি y + 2 বসানো যেত তাহলে কি হতো ডান দিকে 2 ঘর উপর দিকে তো -2 বসালে উপরের দিকে সরে +2 বসালে নিচের দিকে 2 ঘর সরে যেত এইটাই হচ্ছে সিম্পল আইডিয়া যখন এই আইডিয়াটুকু আমাদের কাছে
তখন আমরা আসলে অনেক কিছু করতে পারি। কিরকম? ধরা যাক একটা পরাবৃত্ত আছে অলরেডি, আমরা জানি যে সেই পরাবৃত্তটার চেহারাটা এরকম, y² = 8x। সেই পরাবৃত্তের ক্ষেত্রে আমরা এটাকে এইভাবে মিলাতে পারি 4 × 2 × x। তাহলে এই পরাবৃত্তটার ছবিটা কি রকম হবে আসলে? 4 × 2 × x, তার মানে এই যে পরাবৃত্তটা তার ছবিটা আসলে কি রকম হবে? তার ছবিটা হবে x যেহেতু অক্ষ আছে, সুতরাং এরকম একটা শেপ, এবং এরকম একটা চেহারা হবে, যেখানে এই পয়েন্টটাকে আমি বলবো 0 0, এই পয়েন্টটা হবে 2 0। কেন 2 0? কারণ এখানে a হচ্ছে 2 আর এই পয়েন্টটা হবে -2 0। যখন এতটুকু আমরা জানি তখন আমরা এটাও জানি যে এইটুকু হচ্ছে y = 0, এটা x অক্ষ, এবং এটা হচ্ছে x = -2, এটা হচ্ছে দিকাক্ষরেখা। এটা হচ্ছে y² = 4 × 2 × x, এটার ছবি। এখন যদি চেহারাটা এরকম না হয়ে y - 3² = 4 × 2 × x - 5 হয়, এবারে আমরা চেঞ্জটা দেখতে চাই। কি চেঞ্জ হবে? x এর জায়গায় x - 5 হবে, মানে পুরো ছবিটা সরে যাবে। কোন দিকে সরে যাবে? ডান দিকে সরে যাবে। কত ঘর? 5 ঘর। এবং y এর জায়গায় y - 3 হবে, মানে উপরের দিকে উঠে যাবে 3 ঘর। তাহলে ছবিটা এখন কোথায় যাচ্ছে সেটা আমরা খুব ভালো করে খেয়াল করি। এখন ছবিটা যেখানে যাবে সেটা হচ্ছে ডান দিকে যাবে 5 ঘর, উপরে যাবে 3 ঘর। তার মানে যেটা 0 0 পয়েন্টটা ছিল, পুরো ছবিটা ধরে এই ছবিটা ধরে ডান দিকে 5 ঘর, উপরে 3 ঘর, এরকম একটা আকারের জায়গায় চলে যাবে। যেটা 0 0 পয়েন্টে ছিল সেটা এখন চলে যাবে 5 3 পয়েন্টে, তাই না? কারণ কি ডান দিকে 5 ঘর সরে গেছে, 0 0 টা ডান দিকে 5 ঘর সরলো, উপরে 3 ঘর সরলো, তাহলে সে যাবে 5 3 তে। যে ছিল 2 0 তে সে কোথায় যাবে? ডান দিকে 5 ঘর সরলে সে যাবে 7 0 তে, উপরে 3 ঘর উঠলে 7 3 তে। যে এখানে ছিল -2 0 তে, সে যদি ডান দিকে 5 ঘর সরে তাহলে সে যাবে 3 0 তে, কারণ -2 থেকে ডান দিকে 5 ঘর সরা মানে সে যাবে 3 0 তে, আর উপরে যদি আরো 3 ঘর ওঠে তাহলে সে পৌঁছাবে 3 3 তে। সমস্ত পয়েন্টগুলো আমরা এখন বোঝার চেষ্টা করছি, খালি ডান দিকে 5 ঘর, উপরের দিকে 3 ঘর। আচ্ছা, যে ইকুয়েশন ছিল y = 0, সে উপরের দিকে কত ঘর উঠে গেছে? 3 ঘর উঠে গেছে, তার মানে এটা হচ্ছে এখন y = 3। আর এই যে ইকুয়েশনটা সেটা আগে ছিল y = -2, সরি x = -2, সে এখন কি হবে? x = 3, কারণ -2 থেকে আরো 5 ঘর সরে গেছে। এখন তাহলে এই হচ্ছে পুরোটার অবস্থা। তাহলে এখন আমি যদি বলি যে এইটা কেন্দ্র কত, শীর্ষবিন্দু কত, সবকিছু আমরা জানি। এর কেন্দ্র হচ্ছে, কেন্দ্র ঠিক আছে, এটাকে বলে শীর্ষবিন্দু। শীর্ষ হচ্ছে 5 3, আমরা জানি তার উপকেন্দ্র হচ্ছে 7 3, আমরা জানি তার দ্বিঘাতের সমীকরণ হচ্ছে x = 3। অর্থাৎ প্রত্যেকটা জিনিস আমরা এখন নিজের থেকে ফিল করে জানি, যে আমাদেরকে কোনো ফর্মুলা শিখতে হচ্ছে না যে হ্যাঁ দৈর্ঘ্য এটা = x, এটা = y, এরকম ধরে ধরে বের করা হচ্ছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আসলে কি চেঞ্জটা হচ্ছে। এটা অনেক বেশি ক্লিয়ার সেন্সিং, এই সেন্সটুকু থাকতে হবে আসলে।